কলকাতা বইমেলায় বাংলাদেশ নেই, এটা কি শুধুই নিরাপত্তার গল্প? কলকাতা বইমেলা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। স্টল বসবে, আলো জ্বলবে, বইয়ের গন্ধ ভরে উঠবে সল্টলেক জুড়ে, কিন্তু একটা নাম নেই, একটা পরিচিত উপস্থিতিও নেই, বাংলাদেশ। প্রশ্নটা তাই খুব সাধারণ। এটা কি শুধুই নিরাপত্তার সমস্যা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো কোনো বড় কূটনৈতিক বার্তা? বাংলা ভাষার সবচেয়ে বড় উৎসব থেকে যদি বাংলাদেশি বাদ পড়ে, তাহলে সেটা কি কেবল আয়োজনের সিদ্ধান্ত, নাকি বদলে যাওয়া সম্পর্কের প্রতিফলন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। আজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করব কলকাতা বইমেলায় এবারও বাংলাদেশ অনুপস্থিত কারণ নিরাপত্তা। যে নিরাপত্তার ইস্যু তুলে ইতিমধ্যেই মুস্তাফিজকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রীড়াঙ্গন, কূটনৈতিক আঙ্গন থেকে জনগণের মধ্যে তুমুল চর্চা চলছে। আবার নিরাপত্তা প্রশ্ন। পরমাশিস, তুমি কি বলবে? এই নিরাপত্তা প্রশ্নে তো রীতিমতো ঢাকা দিল্লি ঝড় বইছে। দেখো, পরিষ্কার বলবো, নিরাপত্তার নাম দিয়ে একটা বিভেদের রাজনীতি করার চেষ্টা চলছে। আমরা গতবারও দেখেছিলাম বাংলাদেশের বইমেলা, মানে বাংলাদেশ পার্টিসিপেশন নেই। এবারও আমাদের সেটা দেখতে হবে। কিন্তু এটাও ঠিক, কলকাতা বইমেলায় অফিসিয়ালি পার্টিসিপেন্টস বাংলাদেশ পুস্তক বিক্রেতারা না আসলেও বাঙালি পাঠকরা কিন্তু বাংলাদেশের বই ঠিকই খুঁজে নেয়। এটা আমাদের বাংলাকে কোনোভাবেই আলাদা করা যাবে না বিভেদের রাজনীতি দিয়ে, নিরাপত্তার অজুহাত দেখিয়ে। নিরাপত্তার প্রশ্ন যদি বিষয়টা আসে, তাহলে নিরাপত্তা দেওয়া যাবে না কেন? আমার প্রশ্নটা সেখানে। আমাদের দেশে কি নিরাপত্তা ব্যবস্থা নেই, নাকি এতটা ভঙ্গুর হয়ে পড়েছে? আমি বলবো এটা বিভেদের রাজনীতি। তুমি বলবে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের একটা পরিস্থিতি, সামনে নির্বাচন, নিরাপত্তার ক্ষেত্রে ভিসা বন্ধ বা পর্যটক ভিসা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের বই মেলা, বাংলাদেশের পুস্তক যারা প্রকাশনা করেন তারা বাংলাদেশ কলকাতা বুক ফেয়ারে আসছেন না। এটা কলকাতা বুক ফেয়ারের পক্ষে ঐতিহ্যের খামতি হচ্ছে। পরমাশিস, আয়োজকরা কি বলছেন আমরা একটু শুনে নেবো। আয়োজকরা কি বলছেন? এবছরে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। আয়োজক সংস্থা পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড কার্যত খোলাখুলি একেবারে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্যাভিলিয়নে নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে, তাদের মতো একটি বেসরকারি সংস্থার পক্ষে সম্ভব। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় স্বীকার করেছেন বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি নেওয়া সম্ভব নয়। আমরা একটু শুনে নেব ঠিক ত্রিদীপ চট্টোপাধ্যায় কি বলেছেন, তারপর আলোচনায় ফিরবো। যেটা আমরা গত বছরেও পাইনি, এবছরও পাচ্ছি না, সেটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা যদি একটা সবুজ সংকেত, সরকারি সবুজ সংকেত পাই, কারণ বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে একটা অস্থিরতা চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা নিজেরা বেসরকারি সংগঠন হিসেবে এই ঝুঁকিটা নিতে পারি না। সুতরাং সেক্ষেত্রে আমরা তার অপেক্ষা করেছি, কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা সদর্থক সবুজ সংকেত পাইনি। সুতরাং আমরা এবছরেও বাংলাদেশ আসতে পারছি না। দেখো পরমাশিস, ত্রিদীপ চট্টোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলে দিলেন যে তাদের মতো কোট আনকোট একটি বেসরকারি সংস্থা, তারা এই একটি কর্মযোগ্য দায়িত্ব পালন করেন এবং সেখানে বাংলাদেশ ছাড়াও আরো প্রায় 20টি দেশ আন্তর্জাতিক অংশগ্রহণ থাকবে। সেখানে ব্যাপক সংখ্যক মানুষ আসবে। বাংলাদেশের বিষয়টি কেন্দ্রের দিকে বলা হচ্ছিল যে কেন্দ্রের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বা কেন্দ্রের কাছ থেকে সবুজ সংকেত তারা বারবার দাবি করেছিলেন, কিন্তু কেন্দ্রের কাছ থেকে নিরাপত্তার যে সবুজ সংকেত সেটি আয়োজক সংস্থা বা গিল্ড পায়নি এবং সে কারণেই তাদের পক্ষে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি এবং যার ফলশ্রুতিতে এবারও নিরাপত্তার বেড়াজালে বাংলাদেশ উপেক্ষিত। না, নিরাপত্তার প্রশ্নে এটা ঘটনা যে আমাদের কলকাতা বুক ফেয়ারের যে ঐতিহ্য, যে আন্তরিকতা, যে পরিবেশ, যে সৃষ্টিশীল মানসিকতা নিয়ে কলকাতা বুক ফেয়ার সম্পন্ন হয়, সেখানে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে, সেটা আমাদের পক্ষেও সুখকর নয় এবং বাংলাদেশের পক্ষেও সেটা সম্মানজনক নয় এবং তারা সেটা ডিজার্ভও করে না। তো সেদিক থেকে আমি আয়োজক কমিটিকে কোনো দোষারোপ করব না, কিন্তু ভারত সরকার বা আমাদের রাজ্য সরকার এই যে একটা বই, এই যে ক্রিকেট নিয়ে যে নোংরামিটা চলছে, আমি বলবো এটা নোংরামি। কিন্তু বই কারা পড়ে? বই প্রেমীরা পড়ে। ভাষাটা বাংলা। সেই কলকাতা বুক ফেয়ারে বাংলাদেশ বইমেলাকে আনতে না পারার ব্যর্থতা, এটা তো আমাদের ঘাড়েই এসে পড়বে না? আর সেটা যখন নিরাপত্তার প্রশ্নে, এখন বাংলাদেশিরা তো কেউ জঙ্গি নন। বাংলাদেশিরা কি জঙ্গি? ক্রিকেটাররা কি জঙ্গি? পুস্তক প্রকাশক মালিকরা কি জঙ্গি? তারা বই, সাহিত্য, সংস্কৃতি,
পার্ট, দুই বাংলা এক হয়ে যায় কলকাতা বুক ফেয়ারে। তো এই ঐতিহ্য আমাদের হারাচ্ছে এই সাম্প্রতিক পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে। এটা এক জাতীয় বিভেদের রাজনীতি চলছে, কিন্তু তুমি এটা বললে যে আমাদেরকে যেভাবে হোক আমাদের ভাষা দিয়ে, সংস্কৃতি দিয়ে, আমাদের নজরুল আছে, রবীন্দ্রনাথ আছে, এগুলোকে অবলম্বন করে আমাদের যে কোনো এই অপ্রীতিকর উগ্রতাকে আমাদের যেভাবে হোক ভারতের মাটি থেকে তাকে মানে তাড়াতে হবে, এক কথায় তাড়াতে হবে। এই জিনিস চলতে পারে না। একটা তুমি বললে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক থাকবে, আমরা সেখানে গেলে তারা আমাদের নিরাপত্তা দেবে, তারা এখানে আসলে আমরা তাদের নিরাপত্তা দেব। এই বাংলাদেশ ইস্যুটাতে নিরাপত্তার প্রশ্ন উঠছে ভারতের মাটিতে, এটা তো ভারতেরই গরিমা নষ্ট হচ্ছে। আমার একটু ব্যাখ্যা আছে, কিন্তু তার আগে আমি বলছি যে তুমি যে একটু আগে বললে যে কলকাতা বইমেলাতে স্বাভাবিকভাবে নিরাপত্তার একটি ইস্যু আসে। আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি, যখন প্যালেস্তাইনে হামলা হয়েছে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে, তখনও বিক্ষোভকারীরা কলকাতা বইমেলাকে তারা বিক্ষোভের এবং গণতান্ত্রিক ভাবে বিক্ষোভের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। একই রকম ভাবে আমরা দেখেছি গত প্রায় 2 বছর আগে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার প্রতিবাদে তখন রাশিয়া প্যাভিলিয়নের সামনে নীরবে মুখে কালো কাপড় বেঁধে এই যে যুদ্ধ নয় শান্তি স্লোগান দিয়ে আমরা বিক্ষোভকারীদের বিক্ষোভ করতে দেখেছি। শুধু তাই নয়, আমাদের স্থানীয়ভাবে তুমি জানো বিধানসভা নির্বাচনের আমাদের এই রাজ্যের যুযুধান দুই রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকেও যে রাজনৈতিক স্টলগুলো হয় বা বিভিন্ন বই নিয়ে যে বিতর্কিত ঘটনা ঘটে, বিভিন্ন সময় বিতর্কিত বই নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা কিন্তু একটা গণতান্ত্রিক ভাবে আমরা আন্দোলন বা প্রতিবাদ করতে আমরা কিন্তু দেখেছি। মানে এমন নয় যে বাংলাদেশকে একটি প্যাভিলিয়ন দিলে সেই প্যাভিলিয়নের ওপরে গিয়ে হামলে পড়বে সাধারণ মানুষ। যদি কেউ গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করার জন্য সেখানে যায়, সেটা তো গণতান্ত্রিক ভাবেই তাকে মোকাবেলা করার যে নিরাপত্তা প্রটোকল জনিত যে ব্যবস্থা, সেটি কলকাতা পুলিশ তো নিতে পারতো, বা কেন্দ্রীয় সরকার তো নিরাপত্তার এই দায়িত্বটা নিতে পারতো। এক্ষেত্রে আমার মনে হয় পরমাশিস যে আসলে এই মূল বিষয়টি ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা কূটনৈতিক দৃষ্টিভঙ্গি এর মধ্যে অন্যতম দায়ী। আমি তোমার কথা শুনবো, কিন্তু তার আগে আমার একটু বিশ্লেষণ আমি বলছি। দেখো, 2024 সালের আগস্টের পর থেকে দিল্লি ঢাকা সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছে, তার যে অভিঘাত, আর এটা শুধু কূটনীতিতে এখন আর সীমাবদ্ধ নেই। তুমি দেখেছো যে চলমান যে মোস্তাফিজের ইস্যু, হাসিনা সরকারের পতনের পর ভিসা সমস্যায় কড়াকড়ি হয়েছে, সীমান্তে উত্তেজনা বেড়েছে, ভারতে আশ্রিত অপরাধীদের ইস্যু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটা প্রতিবাদ দেখেছি আমরা, বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণের বিষয়টি আমরা শুনেছি। সব মিলিয়ে একসঙ্গে যোগ হয়েছে আবার বাংলাদেশের অভ্যন্তরে তুমি জানো 7 সিস্টার দখলের একটি হুমকি, সেটি নিয়েও যথেষ্ট পরিমাণে আলোচনা, সমালোচনা, বিতর্ক তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ভারতীয় সেনাদের যে বিশেষ ঘাঁটি করা, সেটাও দেখেছি আমরা, এটা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি হলদিয়া বন্দরে নৌবাহিনীর বিশেষ একটি নৌঘাঁটি তৈরি করার বিষয়ে কিন্তু তুমুলভাবে চর্চায় এসেছে। এই সবই কিন্তু এই প্রেক্ষাপটে নিরাপত্তা শব্দটা শুধু আর নিরপেক্ষ থাকে না পরমাশিস, এটা হয়ে ওঠে রাজনৈতিক বাস্তবতার একটা শর্ট হ্যান্ড। অর্থাৎ আজকে বইমেলাতে আমরা বাংলাদেশকে জায়গা দিচ্ছি না কোট আনকোট, এর কারণ হিসেবে দেখাচ্ছি নিরাপত্তা। আমরা মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলাতে পারছি না কোট আনকোট, এর কারণ হচ্ছে নিরাপত্তা। আমি আমাদের দিক থেকে এই আত্মসমালোচনা করছি, আমরা পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছি, এর কারণ দেখাচ্ছি নিরাপত্তা। ইভেন আমরা অবশ্যই আত্মরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা সেটিতে তার জন্য করব, কিন্তু কোন বাস্তব পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই প্রিকশন গুলো উত্তরবঙ্গে সেনাঘাঁটি বা বিমান ঘাঁটি, আমাদের হলদিয়া বন্দরে বা হলদিয়াতে আমাদের বিশেষভাবে নৌজেটি বা নৌঘাঁটি করার আমরা উদ্যোগ নিচ্ছি, এই সবই কিন্তু কোট আনকোট আমাদের এই যে দুই দেশের মধ্যে গত 2024-এর 5 আগস্টের পর থেকে যে কূটনৈতিক সম্পর্কের ভাঙন, তারই কি প্রমাণ রাখছে না? দেখো, কূটনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে সরকার তার নিরাপত্তার প্রশ্নে যে পদক্ষেপগুলো পরিকাঠামোগতভাবে নেওয়া উচিত সেগুলো নিতেই পারে। সেটা প্রত্যেকটা দেশই পারে, আমার দেশও যেমন পারে, বাংলাদেশও পারে, তাতে কোনো অন্যায় নেই। এটা অন্যায় বলে ভাবা উচিত।
আমার দেশের নিরাপত্তা আমার যদি কোনো রকম ইন্টেলিজেন্স মারফত আমার থ্রেটিং বা আমি যদি প্রিকশন নেওয়ার দরকার হয়, আমি উত্তরবঙ্গের বিভিন্ন আমাদের সেনাঘাঁটি, হলদিয়া বন্দরের নৌঘাঁটি, আমি আমার নিরাপত্তা সব দিক থেকে আঁটোসাঁটো করতেই পারি। কিন্তু সে নিরাপত্তার প্রশ্নে আমার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে যা যা পরিকাঠামোগত স্টেপ সেনাবাহিনী নিতে পারে, সরকার নিতে পারে, সেটা নিয়ে আমি কোনো সমালোচনাতে যাব না, বা আমি আলোচনাতে সেটা আমি একটা পজিটিভ থিঙ্কিং থেকেই আমি দেখব। তোমাকে ধরে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমার আমার নিজস্ব ব্যক্তিগত কোনো সমালোচনা নেই। আমি বললাম কোন প্রেক্ষাপট সম্পর্কের কোন বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের এই সিদ্ধান্তটি নিতে হচ্ছে। সেটি 2024-এর 5 আগস্টের আগেও নেওয়া যেত। 2024-এর 5 আগস্টের পর থেকে 26-এ এসে এই প্রেক্ষাপটটি বাস্তবতা, যেটার যেই জায়গায় দাঁড়িয়েই আলোচনা বা খবরের শিরোনাম হচ্ছে। আমার বক্তব্য সেখানে। এটা কিছু বিদ্বেষমূলক মনোভাবকে অ্যাড্রেস করতে গিয়ে সরকার এই পদক্ষেপগুলো নিচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু যে বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর, যে সরকারের সিদ্ধান্ত, সরকার কারা চালায়, যারা সরকারে গিয়ে আসীন হন যে রাজনৈতিক দল, কিন্তু দেশের মানুষের সঙ্গে দেশের মানুষের যে বিদ্বেষমূলক মনোভাবের অ্যাড্রেসটাকে যদি সরকার সেটাকে নিরাপত্তার প্রশ্নে প্রাধান্য দেয়, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যার বাস্তবতা কিন্তু আজকে এই নিরাপত্তার প্রশ্ন দেখিয়ে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। এতে করে কিন্তু সরকারের সঙ্গে সরকারের টানাপোড়েন হতে পারে, সেটা কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা আবার সমাধান সূত্র বেরোয়। কিন্তু বিশেষ করে যে এই ক্রিকেট বলো, এই যে বইমেলাতে বই পাঠক, এইগুলো খুব সেন্টিমেন্টাল ইস্যু। এই ইস্যুগুলো কিন্তু সাধারণ মানুষকে ছাপ ফেলে দুদেশের সাধারণ মানুষের মধ্যে। এই দুদেশের সাধারণ মানুষের মধ্যে যখন ছাপটা পড়বে, সেটাই কিন্তু তখন একটা বিদ্বেষ, নেগেটিভিটির অ্যাটিচিউড দেখা যায়। আর নেগেটিভ অ্যাটিচিউডের থাকলে একটা ক্ষোভ বিক্ষোভের প্রশ্ন চলে আসে, তখনই সরকার সেটাকে নিরাপত্তার ইস্যুতে বেড়াজালে তারা জিনিসটাকে তুলে ধরে। কিন্তু আমি বলবো যে সরকারের কিন্তু এই বিষয়গুলো আরো 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 পুঙ্খানু বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। কলকাতা শহরের বুকে একটা বইমেলা হবে, কলকাতা শহরের বুকে একটা আন্তর্জাতিক মানের বইমেলা হবে, 20-25টা দেশ অংশ নিচ্ছে, আর আমরা বাংলা ভাষাভাষী মানুষ, কলকাতার প্রথম পাঠ হচ্ছে বাংলা। সেই কলকাতা বইমেলায় যদি বাংলাদেশের পুস্তক না আসে, পুস্তক প্রকাশনা না আসে, সেটা আমাদের বাঙালিদের কাছে কিন্তু গর্বের নয়, এটা আমাদের কাছে দেখো, খুব দুঃখের, হতাশা। একদম হতাশার তো বটেই। আর এই হতাশার সঙ্গে যুক্ত হয়েছে তুমি যেটা বলছো, যে মানুষের খুবই সংবেদনশীল জায়গা সংস্কৃতি, ক্রিকেট, এবং এই সংস্কৃতি, ক্রিকেট এবং এই সাধারণ এই বাঙালি মূল্যবোধের সঙ্গে অপরাধকে মিশিয়ে ফেলার একটা কোথাও গিয়ে অপরাধ এবং নিরাপত্তাকে একটা মিশিয়ে ফেলার একটা প্রচেষ্টা চলছে উভয় দেশের পক্ষ থেকে। আর এটাকেই এই যে কলকাতা বইমেলা শুধু একটা বইমেলা নয়, আমরা গত 1 বছরে দেখেছি যে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের অভিযুক্তরা আওয়ামী লীগের এই যে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের সঙ্গে যে সমস্ত আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থক ওই সময় অভিযুক্ত ছিলেন, তারা তো অনেকেই আমাদের ভারতে পালিয়ে রয়েছে। এবং সে কারণে ঢাকার একটি চাপ কিন্তু গত 16 মাস ধরেই একই রকম ভাবে ছিল। আবার উল্টো পিঠে দীপুদাস হত্যাকাণ্ডের ঘটনায় দিল্লির পক্ষ থেকেও আমরা ঢাকার উপর চাপ, এবং আমাদের এখানকার বাংলাদেশের দূতাবাসগুলো, উপদূতাবাস কিংবা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে যে বিক্ষোভ আমরা দেখেছি, সেটাও এক ধরনের কূটনৈতিক চাপ বা সাধারণ মানুষের উপরে একটা প্রেসার তৈরি হয়েছে। সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার এই যে বিতর্ক, সেটা নতুন মাত্রা যোগ করেছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই একটাই যুক্তি, সেটি হচ্ছে নিরাপত্তা। এখন প্রশ্ন উঠছে পরমাশিস, এটা কি কাকতালীয় যুক্তি, নাকি সম্পর্কের অবিশ্বাস এখন সংস্কৃতি আর খেলাধুলোকে গ্রাস করছে? কি বলবে? না, এখানে একটা বিষয় আমার একটা মনে হচ্ছে যে নিরাপত্তা বলা ছাড়া তোর কোনো পথ নেই, নিরাপত্তা বলা ছাড়া কোনো পথ নেই। কিন্তু এটাও ঘটনা যে কোনো কিছু ঘটনা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে যায়, তখন কিন্তু আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না বাংলাদেশের মানুষের কাছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুটা সাবধানতা, অবশ্যই আমি সাবধানতাটাকেও যে আমি অ্যাড্রেস করবো না তা না, করব, কিন্তু সেই সাবধানতা নিতে গিয়ে, সেটাকে অ্যাড্রেস করতে গিয়ে যদি আমার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভাঙন ধরে, একটা কি বলবো, সম্পর্কের ভাঙন যেটাকে বলে, বাংলাদেশের এক কবির সঙ্গে কলকাতার এক কবির সম্পর্ক রয়েছে, তাদের মিলন ক্ষেত্র হচ্ছে কলকাতা পুস্তক মেলা, বছরে একবার দেখা হয়। কলকাতার পুস্তক প্রকাশনার সঙ্গে বাংলাদেশের পুস্তক প্রকাশনার একটা মিল হওয়ার জায়গা
কলকাতা বুক ফেয়ার, আবার ঢাকাতেও যে বইমেলা হয় সেখান থেকেও কলকাতা থেকে পুস্তক প্রেমীরা যায়। এই যে সম্পর্কের বাঁধন, এই সম্পর্কের বাঁধন কিন্তু খুব দৃঢ়। তো আমি আশা করি যে কলকাতার যারা শুভবুদ্ধি সম্পন্ন পাঠক, লেখক, কবি, সাহিত্যিক, তারা একটা কলকাতা পুস্তক মেলায় একটা গণতান্ত্রিক ভাবে কিন্তু একটা প্রস্তাব রাখতে পারে গিল্ডের কাছে। এটা আমার নিজস্ব অভিমত, বা আমি এই মতামতটা ব্যক্ত করছি। আমি প্রয়োজনে বিভিন্ন মহলে কথাও বলবো যে কলকাতা পুস্তক মেলার ঐতিহ্যের কলকাতা পুস্তক মেলায় বাংলাদেশ পুস্তক মেলারা আসতে পারছে না। কলকাতার সুবুদ্ধি সম্পন্ন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক মানসিকতা যারা কবি, সাহিত্যিক, সাধারণ মানুষ, পাঠক, তারা যদি সম্মিলিতভাবে একটা প্রস্তাব রাখে গিল্ডের কাছে, সেই প্রস্তাব যদি গিল্ড নতুন করে কেন্দ্রের সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব রাখে যে এই বিষয়টা আমাদের যে বইমেলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা বোধহয় কোথাও ক্ষুণ্ণ হচ্ছে। আজকে আইসিসি বা বিসিসিআই এর যে গরিমা বিশ্ব ক্রিকেটের মঞ্চে যেটা দেখা গেল যে নিরাপত্তার প্রশ্নে ভারতে বাংলাদেশিরা জার্সি গায়ে আসতে পারবে না, মুস্তাফিজুর বাদ পড়লো, তাদেরকে অন্য দেশে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। তো এই যে তারা তাদের গরিমা রক্ষার জন্য তারা যে স্ট্যান্ড পয়েন্টে রয়েছে, আমি সেটাকেও স্যালুট জানাবো। তো স্বাভাবিকভাবে এটাও আমাদের একটা প্রতিবাদের ভাষা হোক এবং একটা প্রস্তাব দেওয়া হোক গিল্ডের কাছে। আমি নিজেও ত্রিদীপদার সঙ্গে কথা বলবো যে এটা কি আমাদের কলকাতা পুস্তক মেলার ঐতিহ্য হারাচ্ছে না? এই বিষয়টা নিরাপত্তার প্রশ্নে হলো কেন নিরাপত্তা পাওয়া যাচ্ছে? পরমাশি, মানে আমি 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 তোমার সঙ্গে শুধু একটু যোগ করব, নিরাপত্তার প্রসঙ্গটি অত্যন্ত যৌক্তিক আমি ধরে নিলাম, এবং স্বাভাবিকভাবেই আমি যদি একেবারে একেবারে নিরপেক্ষ দৃষ্টি থেকে বিষয়টিকে দেখবার চেষ্টা করি, তাহলে ধরো কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন বসার অনুমতি দেয়া হলো, বেশ, সেখানে গিয়ে বাংলাদেশ বিরোধী কোনো স্লোগান উঠলো এবং এমন পর্যায়ে ব্যাপারটা পৌঁছলো যেখানে কাউকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হলো, বা স্টল ভাঙচুর করা হলো, বা স্টলে অগ্নিসংযোগ করা হলো, তাহলে ব্যাপারটি তো আরো অনেক বেশি প্রশ্নবিদ্ধ হতো, তাই না? মানে এটা হ্যাঁ, হয়তো সেই বাংলাদেশ, কারণেই তো বলছি কোনো আমি 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 অনাকাঙ্ক্ষিত আমি শেষ ঘটনা। হয়নি। আমি তোমাকে মূল প্রশ্নটা করব এখানটায়। প্রশ্ন তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে আরো অনেক বেশি তির্যক মূল্যায়ন আসতো, এবং বাংলাদেশের অভ্যন্তরে সাধারণ মানুষ যারা গত 16 মাস ধরে ভারতের এক চোখা নীতি, তাদের ভাষায় হাসিনাকে রাখার পর এক চোখা নীতি নিয়ে বাংলাদেশকে দেখার জন্য যে একেবারে বিক্ষোভে তারা ফুটছেন, তাদের বিক্ষোভের আগুনে আরো ঢালা হতো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, আমি ধরে নিলাম যে নিরাপত্তার এই ইস্যুটিকেই যারা নিরাপত্তা নিশ্চিত করে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, কিংবা আমাদের এই স্টেক হোল্ডার কলকাতা বইমেলা আয়োজক কর্তৃপক্ষ গিল্ড, তারা সকলে মিলে একেবারে শার্পলি নিরাপত্তার ইস্যুটিকে সামনে আনলো। কিন্তু আমার প্রশ্ন, গত 16 মাস আগে তো বাংলাদেশ নিয়ে কোনো নিরাপত্তার প্রশ্ন তৈরি হয়নি। গত 16 মাসের আগে, অর্থাৎ শেষবার 2024-এও বাংলাদেশ মাথা উঁচু করে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় অংশ নিয়েছিল এবং সেবার সেরা প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছিল। 1996 সাল থেকে টানা 3 দশক ধরে বাংলাদেশ একেবারে খুব সিগনিফিকেন্ট অংশীদার হিসেবে কলকাতা পুস্তক মেলায় একেবারে মাথা উঁচু করে তারা বিভিন্ন সময়ে, বাংলাদেশের প্যাভিলিয়ন মানেই হচ্ছে বাংলাদেশের শিল্প, সাহিত্য, ঐতিহ্য, রাজনীতি, কূটনীতি, নানা ধরনের, এবং প্যাভিলিয়নে সব অনেক প্যাভিলিয়ন থেকে বেশি ভিড়, সবচেয়ে বেশি বাংলাদেশি বই বিক্রি হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই 2024-এর 5 আগস্টের পর থেকে এই নিরাপত্তার আশঙ্কা এবং নিরাপত্তা না দেওয়ার এই অবস্থা তৈরি হলো কেন? এটা কে দায়ী? এবং এই নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট প্রশাসন বা প্রশাসক বা দেশ এখনো পর্যন্ত কি সদর্থক কোনো উদ্যোগ নিয়েছে কিনা? এই দুটো প্রশ্ন আমার। দেখো, এইখানে যদি কথা বলতে হয়, তা আমি তাহলে আমি আওয়ামী লীগে ফিরে যাব। আওয়ামী লীগে ফিরে যাব কেননা বর্তমানে 2024-এর 5ই আগস্ট যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের তৎকালীন সরকার ব্যর্থ। কেন ব্যর্থ? বাংলাদেশে গণবিক্ষোভ হয়েছে, তাদের সরকার উৎখাত হয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে এসেছেন, চলে এসেছেন তার নিজের নিরাপত্তার কথা ভেবে, এবং তিনি থাকলে আরো কোনো অশান্তির বাতাবরণ বাড়তে পারত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত সরকার একটু সচেতন ভাবেই, এই জায়গাটাতে বলবো সচেতন, এখানে রাজনৈতিক ভেদাভেদ না, এই জায়গাটাতে সচেতন ভাবেই কিছু স্পর্শকাতর ইস্যুতে একটু নিজেদেরকে রেজিস্ট করার জন্য নিরাপত্তার প্রশ্নে গার্ড দিচ্ছে। কিন্তু এটাও তো ঠিক যে কলকাতা শহরের বুকে
কলেজ স্কোয়ারে আলাদা করে বাংলাদেশ বইমেলাও হয়, সেটাও বন্ধ। তো সেই এবং জায়গা থেকে শুধু বাংলাদেশ বইমেলা নয় পরমাশিস, বাংলাদেশ বিশেষ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব যেখানে নন্দনে হয় এবং ঘটা করে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যারা রয়েছেন তারা আসেন এবং কলকাতার চলচ্চিত্র অঙ্গনে যারা রয়েছেন তারা আসেন। এখানে দুই বাংলার চলচ্চিত্র প্রেমী সাধারণ যে কলা কুশলীরা রয়েছেন তাদের একটা মিলন ক্ষেত্র পরিণত হলো। তাহলে তুমি বলছো কলকাতা আন্তর্জাতিক, সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম, কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় যেমন বাংলাদেশ আসছে না বা বাংলাদেশকে জায়গায় দিচ্ছি না, একই রকম ভাবে কলেজ স্কোয়ারেও বিশেষভাবে বাংলাদেশ বইমেলা হতো নাকের ডগায়, যেখানে আমাদের শিল্প, আমাদের বই পল্লী বা বই পাড়া বলে খ্যাত কলেজ স্কোয়ারের আলাদাভাবে, এবং সেটাও খুব সাকসেসফুল হতো, আয়োজকরা খুব সাকসেসফুলি সেটা করতো। হ্যাঁ, চলচ্চিত্র সেখানে উৎসবের আমি নিজেও মতো। পার্টিসিপেট, মানে সেখানে এই আমি পরিস্থিতি নিজেও হলো, পার্টিসিপেট এরকম করে করেছি। কেন হলো? মানে এর আগে তো কখনো দেখিনি। আমার ধারণা এই বাংলাদেশে একটি নতুন করে সরকার গঠন হওয়ার পর আমার মনে হয় স্ট্র্যাটেজিক্যালি এইসব সমস্যাগুলো নতুন করে মিটে যাবে, মানে এটা এটা এসব থাকবে না, যেহেতু একটা অড সিচুয়েশন চলছে। কিন্তু এটা তো ঘটনা যে বাংলাদেশ সরকারের, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এবং বর্তমানে তারেক জিয়া সাহেব আসলেন 25 ডিসেম্বর, প্রাক্তন প্রধানমন্ত্রী গত হলেন, জানা যায় ভারত সরকারের তরফ থেকে যাওয়া হলো। ভারত সরকার কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রমান্বয়ে সমন্বয় রেখে চলেছে, এটা অস্বীকার করার কোনো সেটা কি শেষ দিকে এসে, মানে নির্বাচনের আগে এসে, মানে সেটা তো গত 16 মাসের ক্ষেত্রে আমরা খুব বেশি কিছু, ভারত সরকার নীরব ছিলেন। বাংলাদেশের দিক থেকে যে অতি সক্রিয়তা দেখেছি এবং ভারত বিদ্বেষী মনোভাবের কথাবার্তা দেখেছি, খোদ প্রধান উপদেষ্টার মুখেও বিভিন্ন রকম কথা শোনা গেছে, যেটি ভারত সরকারকে নয় 140 কোটি ভারতবাসীকেও বিব্রত করেছিল। কিন্তু সেই দিকে উল্টো পিঠে আমাদের দিল্লির দিক থেকে, সাউথ ব্লক থেকে অনেক সংযম ছিল। দিল্লি থেকে, সাউথ ব্লক থেকে তুমি বলতে পারো যে শেষ দিকে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পর থেকে সাউথ ব্লক আবার বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে তাদের পুরনো যে দৃষ্টিকোণ সেখান থেকে সরে এসে তারা বাংলাদেশের সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে শুরু করেছে। সেটা কি খুব দেরি হয়ে গিয়েছিল কি? দেখো, আমার মনে হচ্ছে এই জায়গাটাতে ভারত সরকার একটা স্ট্র্যাটেজিক্যালি, এটা আমার নিজস্ব অভিমত, এটা ঘটনা যে ভারতে বাংলাদেশ বিরোধী একটু বিদ্বেষের বাতাবরণ তৈরি হয়েছে, বিশেষ করে ডিজিটাল মিডিয়া গুলোর মধ্যে, সমাজ মাধ্যমে বিভিন্ন মানুষের, বাংলাদেশের ক্ষেত্রেও তাই। একটু বলবে না, একটু বলবে, মানে একটু, মানে সংখ্যা কি ভারত শোনো, সেটার তো পরিসংখ্যান আমার কাছে নেই, কিন্তু এই বিদ্বেষমূলক মনোভাব কিন্তু তৈরি হয়েছে উভয় দেশের প্রতি, আমাদের দেশ থেকে হয়েছে, ওই দেশ থেকেও হয়েছে। আমি কিন্তু তাই বললাম, একটু হয়নি, কিন্তু উভয় দেশই যদি সংখ্যার নিরিখে বলো। হুম, কারণ এটা বাংলাদেশের যারা দর্শক রয়েছেন কিংবা বাংলাদেশের দর্শক যারা বিদেশে রয়েছেন, এই বাস্তবতাটা আপনাদেরও মানতে হবে। ভারতের 140 কোটি মানুষের কত সংখ্যক বাংলাদেশ বিদ্বেষী দেখতে হবে, আর বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে কত সংখ্যক ভারত বিদ্বেষী। সেই না, বিদ্বেষের শোনো, বিষয়টা কিন্তু এই জায়গা থেকে দেখলে চলবে না। আমার দেশ থেকে 5 জন, ওদের দেশ থেকে 500 জন, এটার উপরে এটা নির্ভর করে না। বিদেশ থেকেই কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছড়িয়ে বিদেশ পড়ার থেকে প্রবণতা বিদ্বেষের জন্ম থাকে, হয়। তাই না? তো সেই জায়গা থেকে ভারত সরকার এখন এই মুহূর্তে, ওই যে তুমি বললে না, ধরো একটা বইমেলা থেকে আসলো, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, তখন সেটা আবার বড় আগুনে, বড় বিস্ফোরণে, বড় ইয়েতে ছড়াতে পারে। সেই জায়গায় এখন একটু ধীরে চলো নীতি, থেমে চলো নীতিতে নেওয়া হয়েছে। সরকারটা গঠন হোক, নির্বাচনটা সম্পন্ন হোক, আবার আগের মতন সবকিছু পরিবেশ ঠিক হয়ে যাবে। সেই জন্য নতুন করে যেন আর বিদ্বেষের বাতাবরণ বেশি না ছড়ায়, সেই জন্য এখন একটু স্ট্র্যাটেজিক্যালি একটু থেমে চলো, ধীরে চলো নীতিতে আমার মনে হচ্ছে ভারত সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেই জায়গা থেকে এই ধীরে চলো নীতিতে বা একটু থেমে চলো নীতি থেকে দেখতে গিয়েও অনেক সময় প্রশ্ন চলে আসছে যে বিভেদের রাজনীতি কেন বলা হচ্ছে? এটা তো ঘটনা যে ভারতের উগ্র হিন্দুত্ববাদ মুছে যায়নি, আবার বাংলাদেশেও উগ্র মৌলবাদ মুছে যায়নি, কিন্তু কোনো দেশই কিন্তু উগ্র, উপদেশের এই মৌলবাদের সংকটটা আরো প্রকট আকার ধারণ করছে ক্রমশ। মানে আমরা হ্যাঁ, পাল্লা দিচ্ছি, ভারত এবং ভারতের উগ্রপন্থী বা উগ্র হিন্দু ও মৌলবাদ যেরকম ভাবে একেবারে মাথা চাড়া দিয়ে উঠছে, একই রকম ভাবে বাংলাদেশেও মুসলিম বা একেবারে পরিষ্কার কট্টরপন্থী বা মৌলবাদের যে বাড়বাড়ন্ত, সেটিও কিন্তু একেবারে মাথা চাড়া দিয়ে উঠছে। দুই দেশের সেই জিনিসকে থামাতে গেলে দু দেশের সরকারকে একটু ধীরে চলো নীতিতে যেতে হবে বলে এটা আমার অভিমত। তার কারণ সম্পর্ককে
টিকিয়ে রাখতে গেলে প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে প্রতিবেশী দেশের সরকারের সম্পর্ক রাখবে, সে দেশের মানুষের পাশে থাকার বার্তা নিয়ে সেই জায়গা থেকে যদি নতুন করে কোনো পরিস্থিতি খারাপের দিকে না যায়, সেটা কিন্তু তারপরে একটা শেখ হাসিনা ইস্যু রয়েছে। শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকার তার পররাষ্ট্রনীতি কূটনীতি নিয়ে তো সে তো তার স্ট্যান্ড পয়েন্ট করবেই। আবার বাংলাদেশের মানুষেরাও যে বলছেন আমাদের ফেরত দিয়ে দিন, কেন দিচ্ছেন না, চিঠি চাপাটি হচ্ছে, ভারত সরকারের তরফ থেকে উত্তর দেওয়া হচ্ছে, এগুলো সব সিস্টেমে হয়। এর মধ্যে কোনো খারাপ বা রাজনীতি খোঁজার দরকার নেই। কিন্তু বিদ্বেষের মনোভাবকে আর নতুন করে সুযোগ করে দেওয়ার জায়গা করে দেওয়া যাবে না। সেই জন্যই মনে হয় আমার ধারণা ভারত সরকার এরকম কোন স্ট্র্যাটেজিক্যালি নীতি নিয়ে পররাষ্ট্র নীতিতে এরকম সিদ্ধান্ত নিচ্ছে যাতে কোনোভাবে আর ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক, সরকার বা সরকার তো একটা নাম না, একটা দেশের সঙ্গে দেশের মানুষের সম্পর্ক যাতে কোনোভাবে কোনো নিচুতলার দিকে না যায়, খারাপের দিকে না যায়। কেন অনেক কিন্তু আর্থিক বাণিজ্যিক ক্ষতি কিন্তু উভয় দেশের সঙ্গেই উভয় দেশের হচ্ছে। এটা হচ্ছে না যে তারা, এটার বাস্তবতা তুমি আমরা খুব পরখ করে এসেছি বর্ডারে গিয়ে। তো সেই জায়গা থেকে একটু ধীরে চলো নীতিতে মনে হয় একটু এগোচ্ছে ভারত। এটাকে প্রশ্ন দেখানো হচ্ছে নিরাপত্তার প্রশ্ন। নিরাপত্তাকে সবাই অ্যাড্রেস করবে, সমর্থন করবে, কিন্তু সেটা নিয়ে অনেক সময় দেখা যায় বিভেদের রাজনীতি তো কিছুটা তো আছে, নেই যে তা না। কিন্তু সাধারণ পাঠক যারা রাজনীতির ৯-৬ বোঝেন না, কূটনীতির ৯-৬ ধারেন না, তারা যান বইয়ের গন্ধ শোকেন এবং তারা বাংলা বই খোঁজেন। বাংলা বই মানেই হচ্ছে এপার বাংলা ওপার বাংলা, বইয়ের কোনো সীমানা নেই। যারা বাংলাদেশের স্টলে ঢুকে কিংবা কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অন্যান্য স্টলে বাংলাদেশি বাংলা ভাষার বই খুঁজতে যাবেন, তারা তো এবার বই পাবেন না। তো আমরা কি তাদের বঞ্চিত করলাম না? সে তো করলামই, সে তো আমি প্রথমেই বললাম আমাদের বইমেলার ঐতিহ্য হারাচ্ছে, পাঠকরা সাফারার হবে। আবার এই পাঠক উগ্র হিন্দুত্ববাদ, উগ্র মৌলবাদের যারা, তাদের যে সেন্টিমেন্ট, সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি বোঝেন না, কোনো দল করেন না, সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যদি সাফারার হয় তখন কিন্তু আরেক বড় বিপদ, অনেক বড় বিদ্বেষ ছড়াবে। সেই জায়গায় সরকার যেতে চাইছে না আমার ধারণা, কিন্তু এর আশু সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক বাংলাদেশে, নতুন সরকার বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচিত করুক, তারপর সরকারের সঙ্গে সরকারের সবই চলা, একসঙ্গে পথ চলা। আমার মনে হয় সেটা খুবই আমরা তাড়াতাড়ি দেখতে পাবো বলে এটা আমার বিশ্বাস। অবশ্যই সেই প্রত্যাশা থাকবে, কিন্তু প্রথম কলকাতা পরিষ্কার করছে তার অবস্থান। প্রথম কলকাতার দৃষ্টিতে এটা শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, আজকে এটা বিশ্বাসের সংকটও। নিরাপত্তা একটি বাস্তব উদ্বেগ হতে পারে, কিন্তু সেটাকে একমাত্র কারণ হিসেবে দেখানো হলে আমরা আসল সমস্যাটাকেই এড়িয়ে যাই। বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি, এই তিনটিই ছিল ভারত বাংলাদেশের সম্পর্কের মূল সেতু বন্ধন। আজ সেই সেতুতেই ফাটল। আমাদের মত এখানে স্পষ্ট, রাজনৈতিক অস্থিরতার দায় সংস্কৃতিকে দিয়ে দিলে ক্ষতি দুই পক্ষেরই। কলকাতা বইমেলায় বাংলাদেশের অনুপস্থিতি তাই শুধু একটি আয়োজনের সিদ্ধান্ত নয়, বরং এটা এক সতর্ক সংকেত পরমাশিস। যদি এখনই সম্পর্কের জায়গায় বিশ্বাস ফিরিয়ে না আনার চেষ্টা হয়, আগামী দিনে এই শূন্যতা আরো গভীর হবে। প্রথম কলকাতা আজ সেই প্রশ্নই আপনাদের সামনে রেখে গেল। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার মূল্যবান বিশ্লেষণ প্রথম কলকাতার দর্শকদের সামনে তুলে ধরলে। প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে আপনি সহমত কিংবা গোটা ভিডিওর সঙ্গে আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন, মন্তব্যের কলামে সোজা লিখে জানাবেন। আর এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আজকে এই চ্যানেলটিতে নতুন এলে অবশ্যই পুরনো ভিডিও দেখে চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিনকার মতো আমাদের ভিডিও প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।